জেরুসালাম দেশ সাময়িককে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। ৩৫ বছর পর কাল রাষ্ট্রপতি নির্বাচনের ভোট, শুক্রবার নতুন রাষ্ট্রপতির শপথ। কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৮ জনই বাংলাদেশি। নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজকে আমরা আলোচনার মূল বিষয় ঠিক করেছি ২৩তম রাষ্ট্রপতি পাবে কাল। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অধ্যাপক ডক্টর হাসানাত আলী আপনাকে দিয়ে আমি শুরু করি। ৩৫ বছর পর কাল নিয়ম রক্ষার ভোট, রাষ্ট্রপতি নির্বাচন, ২৩তম রাষ্ট্রপতি পাবে বঙ্গভবন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তো সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার বিজ্ঞ সভা আলোচক। আমি আপনার এই শোর মাধ্যমে প্রথমেই আগামীকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবে, নির্বাচিত হবেন শপথ শুক্রবারে। আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি দেশের অভিভাবক হিসেবে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে। দেখেন, আপনি যেমনটি বলছেন যে ৩৫ বছর পরে নিয়ম রক্ষার নির্বাচন না, নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সাংবিধানিক পদ্ধতিতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। বরং আমরা এমনটা বলতে পারি যে ৩৫ বছর আগে নির্বাচন হয়েছিল সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পরে। সর্বশেষ ১৯৮১ সনে নির্বাচিত হয়েছিল ১৫ই নভেম্বরে সরাসরি ভোটে, তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, সাত্তার সাহেব নির্বাচিত হয়েছিলেন। এরপরে পার্লামেন্টারি ডেমোক্রেসি ফিরে আসার পরে প্রথম নির্বাচিত হলেন সর্বশেষ ৮ই অক্টোবর ১৯৯১। প্রার্থী ছিলেন ৩ জন, একজন শেষ মুহূর্তে যে প্রার্থী প্রত্যাহার করেন, 2 জনে নির্বাচিত হয়। টোটাল ২৬৪ জন পার্লামেন্ট মেম্বার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং সেখানে বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস, তিনি ১৭২ ভোট পেয়েছিলেন এবং সম্ভবত আওয়ামী লীগ, সেই সময়ের আওয়ামী লীগ বা ১৫ দল সমর্থিত প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী, তিনি পেয়েছিলেন ৯২ ভোট। অতএব তারপরে একজন প্রার্থী নির্বাচন করার কোনো প্রয়োজন হয়নি। অতএব এই ৩৫ বছর পরে আগামীকাল যে নির্বাচনটি হচ্ছে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। তবে একটি ঘটনা হলো, যেটা আমরা নিশ্চিত করে বলতে পারি, যে ৭০ অনুচ্ছেদ সংবিধানে বলবৎ থাকার কারণে কোনো বিএনপি দলীয় প্রার্থীর ভোট দেওয়ার কোনো সুযোগ নেই বিরোধী প্রার্থীকে। এই কারণে আমরা নিশ্চিত করে বলতে পারি যে কালকে নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হবেন এবং দেশের অভিভাবক হিসেবে নির্বাচিত হবেন। আমরা উনি যে কথাটি আজকে পার্লামেন্টারি বডিতে বা দলীয় নেতা হিসাবে, মহাসচিব হিসাবে শেষ ভাষণটা দিয়েছেন, এবং উনি ওনার বক্তব্য দিতে দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, এবং উনি যেটা পত্রিকা বলছেন, উনি 5 বার কেঁদে দিয়েছেন এবং তিনি বলছেন যে তিনি গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে উনি চেষ্টা করে যাবেন। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন শিক্ষক, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের, অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। ওনার যদি জীবনটা আমরা দেখি, সেই জীবনটা শুরু হয়েছিল কিন্তু শিক্ষকতা দিয়ে। ৭০-৭১ সনে উনি শিক্ষক ছিলেন। তারপর উনি ৮০-র দশকে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ১৯৮৮ সনে উনি ঠাকুরগাঁ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উনি বিজয়ী হন। ৯১ সন নির্বাচনে ঠাকুরগাঁ ১ আসন থেকে উনি নির্বাচনে অংশগ্রহণ করেন, বিএনপির টিকেটে পরাজিত হন। ২০০১ সনে উনি আবারও নির্বাচনে অংশগ্রহণ করেন, পরবর্তী সংসদে উনি বিজয়ী হন। এরপরে তুই এই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত উনি 2টি মন্ত্রণালয়ে দক্ষতার সাথে পরিচালনা করেন। একটি বোধহয় কৃষি প্রতিমন্ত্রী, আরেকটি হলো বেসামরিক বিমান চলাচল পর্যটন প্রতিমন্ত্রী। তারপরে যদি ওনার জীবনী আমরা দেখি, একটা বর্ণাঢ্য জীবন, এবং উনি কিন্তু রাজনীতিতে একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এবং উনি এমন একজন রাজনীতিবিদ যিনি কোনো মানুষকে সরাসরি কোনো কটূক্তি করা বা কোনো খারাপ কোনো শব্দ চয়ন করা, এরকমের কিছু নেই। এবং রাজনীতিতে ওনাকে বোধহয় দলমত নির্বিশেষে অধিকাংশ মানুষই একটু ভিন্ন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় ওনাকে বিবেচনা করেন। উনি ২০০৯ সনে উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন। ২০১১ সনে উনি ভারপ্রাপ্ত মহাসচিব হন। ২০১৬ সাল থেকে আজকের দিন পর্যন্ত উনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। এর মধ্যে দলের বিরুদ্ধে অনেক রকমের ঝড় ঝঞ্ঝা গেছে। 18 বছরের গণতন্ত্রহীন বাংলাদেশে তাদের নেত্রী জেলখানায়, বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, এবং তাদের আজকের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে। সেই সময় দলকে ঐক্যবদ্ধ রাখা এবং দলের নেতা কর্মীদেরকে সাহস জুগিয়ে
এই বা আওয়ামী বিরোধী যে আন্দোলনটা সেখানে সক্রিয় রাখা, এটা চারটিখানি কথা ছিল না বিএনপির মতো একটি দলের। কিন্তু সেই কাজটা কিন্তু অন্তত দক্ষতার সাথে, প্রজ্ঞার সাথে এবং সবাইকে সাথে নিয়ে উনি সেই কাজটি করতে পেরেছিলেন। তার জন্যই বোধহয় দল তার প্রতি যথার্থ মূল্যায়নটা করেছে, উনিও সেটা স্বীকার করেছেন। তবে এখন যে রাষ্ট্রের অভিভাবক হিসাবে যে দলীয় পরিচয়ের বাইরে ভিন্ন একটি পরিচয়, সেই পরিচয়ে উনি, আমি আশা করতে চাই যে সেই পরীক্ষাতে উনি উত্তীর্ণ হবেন। তিনি জাতির যে কোনো ক্রান্তি লগ্নে কোনো দলের রাষ্ট্রপতি না হয়ে দেশের রাষ্ট্রপতি, জাতির রাষ্ট্রপতি এবং প্রত্যেকটি নাগরিকের রাষ্ট্রপতিতে পরিণত হবেন, সেই প্রত্যাশা আমি একজন শিক্ষক হিসাবে ওনার কাছ থেকে রাখতে চাই, যেহেতু উনি নিজে তার জীবন শুরু করেছেন শিক্ষকতা দিয়ে। ধন্যবাদ। আমি আবু আলম শহীদ খান আপনার কাছেও আসি একই রকম প্রশ্নই। রাষ্ট্রপতি নির্বাচনের ফল এবং গ্যাজেট প্রকাশ কালকে নির্বাচনের পরপরই হবে একই দিন, এবং শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। 35 বছর পর ভোটটি হচ্ছে, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। 91 সালে নির্বাচন হয়েছিল। নির্বাচনের ফলাফলটা তো উনি বললেন যে 172 ভোট পেয়েছিল বিএনপি। বিএনপির কাছে কিন্তু তখন 168 জন এমপি ছিল, নারী আসন সহ। বিএনপি জামাতের একটা জোট ছিল, তো মাত্র 4 ভোট, সেটা মনে হয় ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা দিয়েছে। তখন জামাত কিন্তু বিএনপিকে ভোট দেয়নি। আর উনি 172 ভোট পেয়ে আব্দুর রহমান বিশ্বাস নির্বাচিত হয়েছিলেন। এরপরে মানে এইখানে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না এই ভেবে হয়তো 96 এবং 2001-এ কেউ প্রার্থী দেয়নি, বা 2008-এ। আর তারপরে কথা আলোচনা করে তো আমাদের এখন লাভ নেই। তো এখন ধরেন একটা নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি প্রার্থী যিনি আছেন মিস্টার আলমগীর, উনি নির্বাচিত হবেন। উনি রাষ্ট্রপতির দায়িত্ব পাবেন, 23তম রাষ্ট্রপতি, এবং উনি রাষ্ট্রপতির ভবনে বসবেন, সেখানে শপথ হবে। মাঝখানে জামাতি ইসলাম এনসিপি তারা একজন প্রার্থী দিয়েছে, একজন মুক্তিযোদ্ধাকে, কর্নেল অলি। এটা হয়তো একটা স্টান্ট বলতে পারেন। এটা তারা দিয়ে তারা কি প্রমাণ করার চেষ্টা করছে এটা আমি জানি না, বাট লোকমুখে এরকম আলোচনা হয় যে হঠাৎ করে তারা কেন একজন মুক্তিযোদ্ধাকে প্রার্থী করলেন, এবং একজন মুক্তিযোদ্ধাই এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা উনি বা কেন জামাত ইসলামের এই জোটের প্রার্থী হতে গেলেন। জানেন, ওনারা পরিষ্কারভাবে জানেন যে ওনাদের কাছে কত ভোট আছে, এবং সেই ভোটের বাইরে বেশি ভোট পাওয়ার কোনো সুযোগ নেই। 70 অনুচ্ছেদ নিয়ে জামাত কথা বলে, এনসিপিও কথা বলে যে 70 অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলটা অন্যরকম হতে পারত। এইটা বিশ্বাস করার কোনো কারণ নেই। 70 অনুচ্ছেদ যদি কালকে সকালবেলাও তুলে দেয়, এখন তো পার্লামেন্ট সেশনে নাই, যদি রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স করে তুলে দেয় 70 অনুচ্ছেদ, আপনি যে ভোটের ফলাফল হবে তাতে বিএনপির কোনো এমপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ছেড়ে অলি সাহেবকে ভোট দেবেন না। কারণ শুধু 70 অনুচ্ছেদ পরিবর্তন করলে তো হবে না। 70 অনুচ্ছেদ পরিবর্তন করার পরে এর আবহ বোঝা, মন মানসিকতা পরিবর্তন হওয়া, দলের বাইরে চিন্তা করা, এটার জন্য সময় লাগবে। মেবি 70 অনুচ্ছেদ যদি আমরা যেভাবে আলোচনা করছি, 70 অনুচ্ছেদ থাকতে হবে বাংলাদেশে, এবং পৃথিবীর অন্য দেশেও আছে। ভারতও 70 অনুচ্ছেদ নিয়েছে 1976 সালে, আগে ছিল না। আমরাই প্রথম 70 অনুচ্ছেদ চালু করেছি। কেন চালু করেছে? ওই সংবিধান করার সময় এটা আমাদের মাথায় ছিল। যারা সংবিধান প্রণয়ন করেছিলেন তাদের মাথায় ছিল যে 54 সালের নির্বাচনের পরে 58 সাল পর্যন্ত যে হর্স ট্রেডিং বলে এটাকে, কেনাবেচা সংসদ সদস্যদের, এবং প্রধানমন্ত্রী বদলি, এই আজকে একজন আছে, 2 সপ্তাহ পরে আরেকজন, 2 মাস পরে আরেকজন, সেইটার কারণে এই 70 অনুচ্ছেদ চালু করা হয়েছে। তো 70 অনুচ্ছেদের একটা সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এবং আলোচনা 70 অনুচ্ছেদ সংস্কার করাটা উত্তম হবে, বাট সেই সংস্কারের 2-3টা বিষয়ে আমাদেরকে সেফগার্ড রাখতে হবে। একটা হলো যে আপনি পার্টির বিরুদ্ধে যখন মোশন আসবে, যে সরকার পতনের জন্য একজন, বা সরকার থাকবে না তার জন্য একটা বিরোধী দল থেকে মোশন আসলো, তখন কেউ দল ত্যাগ করতে পারবেন না, মানে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। আরেকটা হলো যে আপনি ফাইন্যান্স বিল, বাজেট পাস করার সময় ফাইন্যান্স বিলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। রাষ্ট্রপতির বিষয়টা হয়তো আপনি তখন উন্মুক্ত করতে পারেন ভবিষ্যতে। 3টা সংসদ নির্বাচন হোক এই দেশে, ভালো মতো ইনক্লুসিভ নির্বাচন হোক ভবিষ্যতে, সবাই মিলে নির্বাচন করুক, এবং আমাদের একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি চলতে থাকুক। তারপরে 70 অনুচ্ছেদ নিয়ে আমরা হয়তো কাজ করতে পারবো। এবং এখন পর্যন্ত যা আছে তাতে কালকে বিএনপির প্রার্থী উনি বিজয়ী হবেন, এবং উনি শপথ গ্রহণ করবেন। কেমন রাষ্ট্রপতি পাচ্ছে বাংলাদেশ? না, বাংলাদেশে এখন একজন রাজনীতিবিদকে পাচ্ছেন, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে রাজনীতির বাইরে থেকে লোকজন আসছেন, আমাদের অভিজ্ঞতা তেমন ভালো না।
রাজনীতিবিদ এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেবের তো বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উনি বর্ণনা করলেন। সুতরাং উনি যে একজন রাজনীতিবিদ এবং সকলের কাছে একটা প্রিয় ব্যক্তিত্ব, সেই হিসাবে বাংলাদেশ একজন ভালো রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন নিশ্চয়ই, আমরা প্রত্যাশা করব। এবং ওনার যে প্রত্যাশা যে উনি সকলের রাষ্ট্রপতি হবেন, এটাও আমরা প্রত্যাশা করব। বাট সকলের রাষ্ট্রপতি হওয়াটা কঠিন হয়ে যাবে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে, কেন রাষ্ট্রপতির কাছে আপনার সকলের রাষ্ট্রপতি হওয়াটা কঠিন কেন হবে আসলে? কঠিন হয় বিকজ আমার 48 অনুচ্ছেদ আছে না, আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে তো আমরা কথা বলি, সংস্কার, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এসব নিয়ে আমরা কথা বলছি না। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতি যে দল তাকে নির্বাচিত করছে, সেই দলের নীতির বাইরে যেতে পারবেন না। এমনকি এমনও জিনিস চালু করা হয়েছে যে উনি যে বক্তৃতা করবেন সেটাও ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে, প্রধানমন্ত্রীর দপ্তর এবং ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেওয়ার পরে উনি সেই বক্তৃতা করবেন। ওনার বক্তৃতাটা উনি যে পছন্দ করেন যা সেটা করতে পারবেন, এরকম অবস্থা বর্তমানেও নাই। ওইটা যখন পরিবর্তন হবে, এটা পরিবর্তন হয় কিনা আমরা দেখতে পারি, আমরা দেখব। আর সংবিধানের একটা 48 অনুচ্ছেদে যা বর্ণনা আছে, আমরা 1, 2, 3, 4 খুব পড়ি, 1 পড়ি, 5 পর্যন্ত পড়ি না, 5টা একটু ভালো মতো পড়তে হবে। আমরা যখন 5 পড়বো তখন আমরা জানবো যে রাষ্ট্রপতি কি কি করতে পারেন, রাষ্ট্রপতির কাছে। কিন্তু জুলাই সনদে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা দেখেছি, সেখানে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। তখন কি কাউকে চিন্তা করা হয়েছিল যে একজন রাষ্ট্রপতি হবেন, তার কিছু ক্ষমতা দরকার? মেবি তারা ডক্টর ইউনূসকে চিন্তা করে এসব আলাপ আলোচনা করছিলেন। পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকলে আপনি রাষ্ট্রপতির ক্ষমতা এইভাবে বাড়ানো যাবে না। আমি মনে করি বাংলাদেশের সংবিধানে 48.5-এ এবং 48-1 থেকে 2, 3, 4 এবং 5 পুরোটা যদি আমরা পড়ি, তাহলে রাষ্ট্রপতির যে সম্মান, তাকে সম্মানিত করা, এবং তার কাছে কিছু হিডেন ক্ষমতা আছে। তিনি ইচ্ছা করলে, এটা বলেই দেই, তিনি ইচ্ছা করলে যে কোনো বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে পারেন এবং প্রধানমন্ত্রী সেই আলাপে, সেই এজেন্ডা ক্যাবিনেটে আলাপ করবেন এবং পরে এটা পার্লামেন্টে আলোচনা হতে পারে। কিন্তু বাংলাদেশে আমরা গত 54 বছরে কোনো রাষ্ট্রপতিকে, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসির শাসনে কোনো রাষ্ট্রপতিকে ওই 5-এর কাছে যেতে দেখি নাই। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী বিদেশ সফর বা অন্যান্য নীতির ব্যাপারে মাঝে মাঝে রাষ্ট্রপতির সাথে দেখা করে তাকে অবহিত করেছেন। ডক্টর ইউনূসের সময় তো উনি রাষ্ট্রপতির মর্যাদা বৃদ্ধি করতে বলছেন, উনি রাষ্ট্রপতির মর্যাদা দিয়েছেন নাকি? উনি নিজে ব্যক্তিগতভাবে উনি কি রাষ্ট্রপতিকে মানতেন? উনি রাষ্ট্রপতির কাছে কখনো গিয়েছেন? উনি প্রোটোকল মেনটেন করেছেন? রাষ্ট্রপতিকে সরানোর চেষ্টা করেছেন উনি এবং ওনার মব বাহিনী, কিন্তু রাষ্ট্রপতিকে সরানো যায়নি, যেহেতু বিএনপি তখন চায়নি এটা, বা দেশের জনগণ চায়নি, সংবিধান সমুন্নত রাখা বিএনপি সঠিক মনে করেছে। তো উনি তো প্রোটোকলটাও করেননি। উনি শহীদ মিনারে রাষ্ট্রপতি এসে চলে যাওয়ার পর উনি গিয়েছেন, উনি আমাদের জাতীয় স্মৃতিসৌধের রাষ্ট্রপতি এসে চলে যাওয়ার পর উনি গিয়েছেন। সেটা তো বর্তমান প্রধানমন্ত্রী করেননি। বর্তমান প্রধানমন্ত্রী তো প্রোটোকলটা মেনটেন করেছেন। সুতরাং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াবো, কিন্তু রাষ্ট্রপতি পদটাকে কোনো সম্মান করব না, এটা ইউনূস সাহেবের দ্বিচারী নীতি ছিল, ডুয়াল নীতি। এবং ইউনূস সাহেবের সময় যে সংস্কার নিয়ে যারা আলোচনা করেছে, তাদের মাথার মধ্যে অন্য কিছু পরিকল্পনা ছিল, যে কারণে তারা সবসময় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, যদিও এটা বিএনপি নিজেই এই কথাটা বলেছে 31 দফায়, তখন অনেক কিছু বিএনপি বলেছে, যেমন উচ্চ কক্ষের কথা বিএনপি বলেছে। বাট আমি মনে করি যে উচ্চ কক্ষের বাংলাদেশে কোনো প্রয়োজন নেই, ওটা মিসইউজ অফ গভর্নমেন্ট মানি হবে, জনগণের অর্থের অপচয় হবে মাত্র। এই যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টকে যদি আমরা শক্তিশালী করতে পারি এবং পার্লামেন্টকে যদি আমাদের গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে পারি, তাহলে কোনো উচ্চ কক্ষের দরকার নেই। তেমনিভাবে ওই যে রাষ্ট্রপতির আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এই সিস্টেম, এই পার্লামেন্টারি সিস্টেমে এটা হবে না, এটা করা যাবে না, পৃথিবীর কোনো দেশ এটা করেনি। তাহলে আপনাকে পুরো সিস্টেম চেঞ্জ করতে হবে। আইদার আপনি আমেরিকান স্পয়েলড সিস্টেমে চলে যাবেন, যেখানে চেক অ্যান্ড ব্যালেন্স অবশ্যই আছে, ভালো সিস্টেম, সন্দেহ নেই, আর অথবা আপনি ফ্রেঞ্চ মডেলে যেতে পারেন। তার আগে এইসব হবে না। আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আপনার কাছে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাব। বিএনপি অনেকদিন পরে কোনো রাজনীতিবিদের বাহিরে রাজনীতিবিদকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিল। এর আগে আমরা বিএনপির জন্য এটি সুখকর ছিল না, যদি রাজনীতিবিদদের বাহির থেকে যখন রাষ্ট্রপতি বানিয়েছে বিএনপির জন্য। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি একটু বিরতি থেকে এসে আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, জেরে সালাম দেশ সাম থেকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।
জেরুসালেম দেশরাম থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী স্যার, আপনার কাছে প্রশ্ন ছিল যে বিএনপির জন্য রাজনীতিবিদের বাহিরে রাষ্ট্রপতি দেয়াটা সুখকর ছিল না, এবার আপাদমস্তকে একজন রাজনীতিবিদ যিনি না, রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি কেমন? তো এর আগেও আপনি যে প্রারম্ভিক কথাই বললেন যে 35 বছর পর নির্বাচন, সেই নির্বাচনে তো বিএনপি একজন আপাদেমস্তক রাজনীতিবিদকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন এবং তার সুফলও বিএনপি পেয়েছিল। কারণ উনি ছিলেন বরিশাল এখন যে পৌরসভা, তার চেয়ারম্যান ছিলেন উনি। সেখান থেকে এসে কিন্তু আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হয়েছিলেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরে সেই সময় যে সামরিক অভ্যুত্থান চেষ্টা করা হয়েছিল উনি শক্ত হাতে দমন করেছিলেন এবং গণতান্ত্রিক ধারাকে উনি অব্যাহত রেখেছিলেন। অতএব মাঝখানের যে ঘটনাটা সেই সুখকর তো নয়, এবং যে সুখকর নয় এটি, বরং আমি ওনার সাথে একমত যে রাজনীতিবিদরাই আমাদেরকে কিন্তু এই দেশটা দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, মানচিত্র দিয়েছে, ভাষার আন্দোলন দিয়েছে, অর্থনৈতিক মুক্তি, এবং এই রাজনীতিবিদরাই কিন্তু এই জনমানুষকে সাথে নিয়ে এই যে 18 বছরের গণতন্ত্রহীন বাংলাদেশ থেকে কিন্তু একটা পরিত্রাণ আমাদেরকে দিয়েছে। অতএব এই রাজনীতিবিদ নির্বাচন করা বিএনপির জন্য আমি মনে করি এটা অত্যন্ত স্মার্ট ডিসিশন। এবং মির্জা ফখরুল ইসলামের মতো একজন লোক, আমি তো বললাম যে অনেক নেতাদের বিরুদ্ধে বিক্রি হয়ে যাওয়া, তারপরে আপোষকামিতা, অনেক কিছু করেছেন। আমি দেখছিলাম যে উনি প্রায় 323 দিন এই বয়সে জেল খেটেছেন। ওনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে ময়লার গাড়িতে আগুন দিয়ে পোড়ানোর আসামি পর্যন্ত উনি হয়েছেন। এবং তথ্য বলছে যে উনি নিজের মুখে বলেছেন 2025 সালে যে ওনার বিরুদ্ধে 111টি মামলা দেওয়া হয়েছিল এবং উনি এই 111টি 11 বার জেলে গেছেন এবং 323 দিন উনি জেল কেটেছেন। তারপরেও কিন্তু বিএনপির আদর্শচ্যুত উনি হননি। অসততার অভিযোগ এখন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে দিতে পারে না। উনি একজন আপাদে মস্তকে সজ্জন মানুষ, এটি সবাই জানে, আপনারা সাংবাদিকরাও জানেন, আমরাও জানি। অতএব এরকম একটি মানুষ বিএনপি নির্বাচিত করে বা তাদেরকে মনোনয়ন দিয়ে খুব দক্ষতার পরিচয় দিয়েছে। এবং রাজনীতি যে একটা সুপথে যাক বা যদি জাতীয় কোনো সংকটে, যেন রাষ্ট্রপতি কিন্তু শেষ ভরসার জায়গাটা, কারণ প্রধানমন্ত্রী তার এ পর্যন্ত আচরণ, কথাবার্তা, চালচলন সবগুলো কিন্তু বিরোধী দলের কাছেও প্রশংসিত হয়েছে। ওনার চরম সমালোচক তারাও কিন্তু প্রশংসা করতে বাধ্য ওনার সাধারণ, অতি সাধারণ জীবনযাপন। তারপরেও যদি রাজনৈতিক দলের মধ্যে কোনো সংকট তৈরি হয়, তাহলে একজন মির্জা ফখরুল ইসলামের আহ্বানে কিন্তু সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ সেই আহ্বানে সাড়া দিতে পারবেন, এরকম একটি সম্ভাবনা কিন্তু তাকে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বিএনপি ওপেন করে রাখলো। অতএব এটি একটি ভালো দিক। এবং রাজনীতিবিদদের সুবিধা হলো কি জানেন, যে ওনারা তো চড়াই উতরাই জানেন, মানুষের পালস বোঝেন। ওনারা ভোটের জন্য জনগণের কাছে একাধিকবার ওনারা গেছেন, রাজনৈতিক ওয়েবগুলো মেজার করার চেষ্টা করেন। আর একজন ধরেন হঠাৎ করে একজন সাবেক বিচারপতি, সাবেক আমলা, সাবেক শিক্ষক, বর্তমান শিক্ষক, তাদের তো এক রকমের অ্যালাইনমেন্ট তাদের থাকে। অতএব জনমানুষের সাথে তাদের যোগাযোগের জায়গাটা কিন্তু খুবই কম, তাদের যোগাযোগের জায়গাটা কিন্তু খুব বেশি। অতএব এই জায়গা থেকে রাজনীতিবিদ, একটা দেশের মুখ্য ব্যক্তি হওয়া, এটি আমি মনে করি বাংলাদেশের এই 18 কোটি মানুষের জন্য একটি আশীর্বাদ। এবং সেই আশীর্বাদটা কতটুকু দক্ষতার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সামলাতে পারবেন সেটাও একটি বড় কথা। তবে আমি আশাবাদী মানুষ যে উনি যেভাবে দল সামলিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র এই সংগ্রামের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বিচ্যুত হননি। অতএব আগামী দিনেও এই দেশটাকে সঠিক পথে পরিচালনা করার ক্ষেত্রে যেখানে যেখানে ওই সাংবিধানিক ক্ষমতার বাইরে উঠেও যেখানে যেখানে যতটুকু করা যায় এই সীমিত সাংবিধানিক ক্ষমতার মধ্যেও সেটি উনি করবেন, এইটুকু নজির উনি অতীতে রেখেছেন। আগামীতে এই নজিরটা উনি বলবৎ রাখবেন, সেটা আমরা ভোটাররা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে। এবং ওনার এই নমিনেশন নিয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের স্বস্তি আছে। আমার ভাই যেটা বলছেন জামাত ইসলাম, এনসিপি, এই কর্নেল অলি আহমেদ, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি দেশ স্বাধীন করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। আমার মনে থাকবার কথা, যখন 96-এ যখন বিএনপি জামাতের যখন টানাপোড়ন, ওনার জন্য কিন্তু টানাপোড়ন তৈরি হয়েছিল। ওনার আসনে জামাতকে একটা আসন ছেড়ে দেওয়া হয়েছিল, উনি 2টি আসনই চেয়েছিলেন। এবং উনি তো জামাতের সাথে বিএনপির ঐক্য এটি মানতে পারেননি, মুক্তিযোদ্ধা ঘোষণায় উনি বের হয়ে গেছিলেন। হঠাৎ করে কি কারণে, কেন, কি প্রয়োজনে ওনাকে জামাতের মতো নিশ্চিত পরাজিত উনি হবেন, নিশ্চিত করে বলা যায় উনি হেরে যাবেন, তারপরে উনি কেন এ ধরনের একটি কাজ করলেন এই জীবনের শেষ সায়ান্নে এসে, এটাও আমাকে খুব ভাবায় একজন মানুষ হিসেবে, স্বাধীন বাংলাদেশের মানুষ হিসেবে, যে একজন মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতা সংগ্রামে বিরোধিতা করলো দেশের।
এখন পর্যন্ত তাদের সেই সমস্ত অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছে কিনা এখন পর্যন্ত আমরা জানি না। এখনও যারা এই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে যারা মহিলাদেরকে সংসদে একজনকেও নমিনেশন দেন না, এরকম একটা দেশে তার মতো একজন মুক্তিযোদ্ধা কেন, কি জন্য, কি কারণে নিশ্চিত পরাজয় জেনেও, এটা বোধহয় একদিন গবেষণার একটা বিষয় হতে পারে, বা এটা বোধহয় উদ্ঘাটনের জন্য গবেষণা জাতি একদিন করবে যে কি প্রয়োজনে যে জামাতের সাথে অ্যালায়েন্সের জন্য বিএনপি ত্যাগ করলেন, বিএনপি ভাঙলেন, লড়াই করলেন তার নিজের প্রতিষ্ঠিত দলের সাথে, জিয়াউর রহমানের সাথে, তারপরে এবার তার এগেনস্টে জামাতের প্রার্থী হয়ে সমর্থন নিয়ে উনি এখানে দাঁড়ালেন। আমার বুঝে আসে না, হয়তো সময় বলে দেবে যে এর পেছনের অন্তর্নিহিত শক্তিটা বা অন্তর্নিহিত কারণটা কি ছিল। একদিন না একদিন নিশ্চয়ই এটা উদ্ঘাটিত হবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই জনাব আবু আলম শহীদ খান। আমরা বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাষ্ট্রপতি নির্বাচন, যে রাজনীতিবিদের বাহির থেকে রাষ্ট্রপতি যখন হন তখন একরকম, আবার রাজনীতিবিদ যখন রাষ্ট্রপতি হন তখন একটু সুখকরই থাকে। আপনি কি তাই মনে করেন? আমাদের অভিজ্ঞতা সেটাই বলে, কারণ আমরা তো দেখেছি যে রাজনীতিবিদদের বাইরেও রাষ্ট্রপতি হয়েছেন কেউ কেউ, যেমন শেখ হাসিনা শাহাবুদ্দিন সাহেবকে করেছিলেন রাষ্ট্রপতি। তো ওইখানে একটা টানাপোড়েন চলছিল এবং শাহাবুদ্দিন সাহেব অনেক কথাবার্তা বলতেন এবং কিছু কিছু আইনের নথিতেও তার মন্তব্য টন্তব্য দিয়েছিলেন। পরে খুব একটা ভালো যায়নি তাদের দিনগুলো। ইয়াজউদ্দিন সাহেবকেও রাষ্ট্রপতি করা হয়েছিল, কিন্তু যখন সংকটকালে ইয়াজউদ্দিন সাহেব তার যে ভূমিকা, যেটা আব্দুর রহমান বিশ্বাসের কথা যেটা বলা হলো, যে সংকটকালে তিনি যে ভূমিকা রেখেছিলেন, ইয়াজউদ্দিন সাহেব কিন্তু সেই ভূমিকাটা রাখতে পারেন নাই। কারণ ওই যে রাষ্ট্রপতিকে আমরা দেখি যে তার সংবিধানে তাকে অনেক ক্ষমতায়ন না করা হলো, রাষ্ট্রপতি গার্জিয়ান, রাষ্ট্রের গার্জিয়ান, তার নামেই তো আমাদের প্রশাসন, পুলিশ সব কিছু চলে, তার নামে চলে, বাট এক্সিকিউটিভ ক্ষমতাটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু যখন দেশে সংকটকাল হয় বা কোনো একটা ইস্যুতে যখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে একটা সংযোগ গড়ে তোলার দরকার, যেটা পার্লামেন্টে সম্ভব হচ্ছে না, যেটা অন্য কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখন কিন্তু রাষ্ট্রপতি এখানে একটা ভূমিকা পালন করতে পারেন। তো এখানে রাজনীতিবিদ যদি রাষ্ট্রপতি হন তাহলে তার একটা সুবিধা আছে, কারণ তিনি তো শুধুমাত্র নিজের জীবনের চড়াই উতরাই না, তিনি তো অনেক রাজনৈতিক দলের সাথে তার আলাপ আলোচনা, তার যে সম্পর্ক, কমিউনিকেশন, এটাও হয়ে আসছে। তো রাজনীতিবিদদের ভালো চিনে, তারা কি চান, কিভাবে কথা বলেন, তাদের সাথে কিভাবে কথা বললে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা যাবে। সে কারণে আমি মনে করি যে রাজনীতিবিদদের কাজটা রাজনীতিবিদদের দিতে হবে। এই কারণে মাঝে মাঝে আমার মনে হয় যে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা দেখলাম, ডক্টর ইউনূসের সরকার দেখলাম, এর আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দেখেছি। সেই সরকারগুলো তো কোনো রাজনীতিবিদরা পরিচালনা করেননি, যার ফলে আপনি সেই সরকার যেসব সংকট সৃষ্টি করেছে সেই সংকট নিয়ে তো আমাদের আলোচনা করতে হয়, অতীতে আলোচনা করতে হয়েছে, ভবিষ্যতে করতে হবে। এবং ডক্টর ইউনূসের সরকার যেসব সংকট সৃষ্টি করে দিয়ে গেছে সেগুলো তো বিএনপিকে সাফার করছে, তাই না? যেমন ধরেন গ্যাস সংকট, এনার্জি সংকট, অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করা সংকট। হঠাৎ করে তারা এফএসআরইউ বাতিল করে দিলেন এবং এখন আমরা এফএসআরইউর অভাবের কারণে গ্যাস ঠিকমতো সাপ্লাই করতে পারছি না, অন্যান্য কারণ আছে, বাট এটা একটা জিনিস। উনি হামের টিকা নিয়ে একটা সংকট করে দিয়ে গেছিলেন, উনি দেশে মবের সংস্কৃতির একটা সংকট সৃষ্টি করে দিয়ে গেছেন এবং মবকে খুবই পছন্দ করতেন উনি, মবের সম্রাট। তো সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যখন এইরকম ব্যক্তিরা আসে রাজনীতিবিদদের বাইরে থেকে, তখন কিন্তু আমরা দেখেছি যে কিভাবে জিনিসগুলো ঘটে। আপনি পুরো অন্তর্বর্তীকালীন সরকারের একজনেরও তো ট্র্যাক রেকর্ড আপনি বলবেন না যে ওই জায়গাটা ভালো কাজ হয়েছে। আপনি কি স্বাস্থ্য, কি কৃষি, কি আপনার আমাদের যে পুলিশ প্রশাসন যেখান থেকে চলে, হোম মিনিস্ট্রি, কি শিক্ষা, কোথায় আপনার এই রাজনীতির বাইরের লোকগুলো আসছিল না? সব এনজিও গ্রাম একটা সরকার, এই সরকার দিয়ে আমরা তো 18 মাস সেই সরকারকে দেখেছি। সুতরাং ওই সমস্ত অভিজ্ঞতার কারণে আপনি একটা নিশ্চিতভাবে বলা যায় যে রাজনীতিবিদরা যদি রাষ্ট্রপতি থাকেন, রাজনীতিবিদরাই যদি আপনার প্রধানমন্ত্রী থাকেন এবং রাজনীতিবিদরাই যদি ক্যাবিনেটে থাকেন, এটা অনেক ভালোভাবে রান করতে পারবে এবং এটা জনগণের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করার ব্যাপারে সামনে এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। একদম শেষ পর্বে নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করার কথা জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এই যে কিন্ডারগার্টেনগুলো, এগুলো আসলে নিবন্ধনহীন এতদিন কেন থাকলো এবং শিক্ষার্থী ঝরে পড়ার কোনো শঙ্কা আছে কিনা, আমি এই প্রশ্নটি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, জেরুজালেম দেশ সম্প্রতি থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন।
জেরুসালেম দেশরাম থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, আপনার কাছে প্রশ্ন ছিল, আপনি একজন শিক্ষকও নিবন্ধনহীন কিন্ডার গার্ডেন বন্ধ করার কথা বলেছে। এগুলো এতদিন নিবন্ধনহীন কেন থাকলো, বা এতে আসলে কি ক্ষতি হচ্ছে, এবং শিক্ষার্থী ঝরে পড়ার কোনো সংখ্যা থাকবে কিনা, যদি থাকে সে ব্যবস্থা কিভাবে হবে? দেখেন, প্রশ্নটি হলো নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠান দেশে শিক্ষার্থী পড়ানোর অনুমতি পাইল কি করে, বা এখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয় আছে, শিক্ষা অধিদপ্তর আছে, এবং প্রাথমিক বিদ্যালয় দেখার জন্য আলাদা প্রাথমিক অধিদপ্তর আছে। প্রত্যেক থানায় টিও সাহেবরা আছেন, এটিও সাহেবরা আছেন, জেলাতে জেলা প্রাথমিক শিক্ষকরা আছেন। আমার না এখন না ভাবতে খুব অবাক লাগে। দেখেন, কয়েকদিন আগে আমি একটু বলার চেষ্টা করছিলাম একটা জাতীয় পত্রিকায় যে আমাদের তো শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নেই, বরং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো মানসম্মত করাটা খুব জরুরি। এবং শিক্ষা প্রতিষ্ঠান এতদিন পরে মনে হলো, আমি তো কাউকে দায়ী করি না, শিক্ষা প্রতিষ্ঠানে সরকার বদলায়, আমলারা তো বদলায় না, শিক্ষা বিভাগ তো বদলায় না, এই টিও সাহেব ডিও সাহেব তারপরে যারা থানা শিক্ষক এনারা তো বদলান না। তাহলে এই যে মানে কি বলে যে একবারে দোকানের মতো করে একদম ছোট একটা এলাকায় 5-10টা করে স্কুল, আপনি যদি গাজীপুরে যদি জানেন, কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, এত স্কুল যে ওখানে যেন স্কুলের একটা মেলা বসেছে। এটা কি দেখার কেউ নাই? আমাদের সন্তানদেরকে স্কুলের নামে। আর আরেকটা ঘটনা কি জানেন, এক সময় এদেশে স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো জ্ঞানের অন্বেষণ করার জন্য, মানুষকে শিক্ষিত করে তোলার জন্য, দক্ষ করে তোলার জন্য। এখন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয় চাকরি বিক্রি করে টাকা ইনকাম করার জন্য, বলতে কোনো দ্বিধা নেই, একদম এটা করা হয়। এই যে এক সময় শিক্ষক নিয়োগ হতো গভর্নিং বডির হাতে, এই গভর্নিং বডির হাতে শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনায় গভর্নিং বডির সভাপতিরা সেই প্রতিষ্ঠানে থাকতেন, এবং তারা মেধাবী নিয়োগ না দিয়ে মেধাহীন লোককে নিয়োগ দিত, এবং সেগুলো হয়েছে। দেখেন, নতুন করে প্রতিষ্ঠান করার দরকার, এই যে এমপিও কেন্দ্র করে প্রত্যেক সরকার আসলেই ক্ষমতায় বাজেটের আগে দেখবেন প্রেস ক্লাবের সামনে এমপিও দাও, এমপিও দাও। ভাই, একটা প্রতিষ্ঠানে কতক্ষণ ছাত্র, এবং তার মধ্যে 200+ শিক্ষা প্রতিষ্ঠানে পাশই করেনি। তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা না দেখে আমরা মানসম্মত শিক্ষার কথা বলছি, কর্মমুখী শিক্ষার কথা বলতেছি, আমরা এডুকেশন উইথ হ্যাপিনেসের কথা বলছি, খুব চমৎকার চমৎকার আইডিয়া। কিন্তু এই হ্যাপিনেস নিশ্চিত করার জন্য ঢাকা শহরে কয়টা স্কুলের সামনে খেলার মাঠ আছে, কয়টা স্কুলে চমৎকার জিমনেশিয়াম আছে, কয়টা স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যাল হয়, কয়টা প্রতিষ্ঠানে কালচারাল ফেস্টিভ্যালগুলো হয়। অতএব দয়া করে অন্তত আগামী 10-15 বছরে কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নেই, বরং বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম অঞ্চলে যে জরাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গাতে ওই গতানুগতিক পড়ে তোলা। আপনি এখন এআই এর যুগ, আপনি চক ডাস্টার দিয়ে পড়ালে হবে না, এখন স্মার্ট বোর্ডে যেতে হবে। আপনাকে এখন এআই শিখাতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখাতে হবে, আপনাকে ট্রাফিক আইন শিখাতে হবে, আপনাদের সাধারণ যে সমস্ত আইন যেগুলো আছে সেগুলো শিখাতে হবে একটা দক্ষ মানুষ তৈরি করার জন্য। অতএব আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব যে এই বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই যে স্বাধীনতা 54 বছর পরে প্রথমবারের মতো শিক্ষা বাজেট 2-এর ঘরে টাচ করছে। এটা 5 পর্যন্ত যেতে হবে যদি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, এটা ইউনিসেফের কথা। অতএব সরকার যেহেতু এই পথে হাঁটছে, আমি অনুরোধ করতে চাই সদাশয় সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে, যে কোনো নতুন শিক্ষা প্রতিষ্ঠানের দরকার আর নেই, বরং যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই দেশে আছে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি করা, আধুনিক ক্লাসরুম তৈরি করা, ডিজিটাল ক্লাসরুম তৈরি করা, শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। সর্বোপরি যে গ্রামীণ থেকে উঠে আসা, আপনারা যারা উঠে আসছি, সেই গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তাদের সীমিত ইনকামের মধ্য দিয়ে। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি যে পদে যোগদান করেন, আমার ভাই তো সহকারী কমিশনার হিসেবে যোগদান করে উনি সচিব পর্যন্ত হয়েছেন, আমি লেকচারার জয়েন করে ভিসি পর্যন্ত হয়েছি বা প্রফেসর পর্যন্ত হয়েছি। কিন্তু আমার প্রাইমারি স্কুলের শিক্ষকরা উনি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন, সহকারী শিক্ষক হিসেবে রিটায়ারমেন্টে যান। এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে যে আমরা শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলবো, শিক্ষাকে আমরা আগামী দিনের কর্মসংস্থানের হাতিয়ার হিসেবে চিন্তা করব, কিন্তু আমার শিক্ষকরা অর্থ কষ্টে থাকবে, আমার শিক্ষকরা পদমর্যাদার কোনো উন্নয়ন হবে না তো, চাইলেই তো হবে না তো। অতএব শিক্ষকদের মর্যাদার জায়গাটুকু এবং শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতার জায়গাটুকু এবং ডিজিটাল ক্লাসরুম, প্রযুক্তিগত ক্লাসরুম, এই ক্লাসরুমগুলো যদি ছাত্রদেরকে আপনি ফিরিয়ে দিতে না পারেন, আপনি শ্রেণীকক্ষে যদি এসি দিতে না পারেন, আজকে এসি তো বিলাসিতা নয়, আপনি যদি আনন্দের সাথে ছাত্রদেরকে আপনি 3 ঘন্টা ক্লাসরুমে 4 ঘন্টা ক্লাসরুমে রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেখানে আপনি কমফোর্টটা নিশ্চিত করতে হবে, যে সন্তান যেন ওই ঘরের ভেতরে থাকতে আনন্দ বোধ করে, লিজার টাইমে খেলতে যেন তারা উৎসাহিত বোধ করে, এবং বছরের শেষে যে কালচারাল ফেস্টিভ্যাল বলেন, নাট্য ফেস্টিভ্যাল বলেন, এগুলোকে আমাদেরকে নিয়ে যেতে হবে, স্পোর্টসটাকে আনতে হবে, মৌলিক যে আইনগুলো সে আইনগুলো ফিরে নিয়ে আসতে হবে। অতএব
নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ খালি নয়, এগুলো যেন কোনোদিন আর চাবি তালাই খুলতে না পারে তার ব্যবস্থাও সরকারকে করতে হবে। বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আমি আবারও অনুরোধ করব যে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দ দিয়ে সেগুলোকে মূলধারায় গ্রামের প্রতিষ্ঠানকে নিয়ে আসা খুবই জরুরি। কারণ এই আগামী দিনের শিক্ষা এটা কিন্তু প্রযুক্তি নির্ভর শিক্ষা। এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় সেই প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে আমার জনশক্তিকে কিন্তু আমি রূপান্তর করতে পারবো না। ধন্যবাদ। আমি একটু আবু আলম শহীদ খান আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলে শিক্ষার্থী ঝরে পড়ার কোনো শঙ্কা আছে কিনা, যেখানে আসলে মানসম্মত শিক্ষার কথা অধ্যাপক ডক্টর হাসনাত আলী বলছেন, নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী, কি বলবেন? না, নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধ করে দিলে শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনা আছে এরকমটা মনে করার কোনো কারণ নেই। কেন আমাদের যে সমস্ত নর্মালি স্কুল আছে সেখানে তো শিক্ষার্থীর জায়গা আছে। তা আপনার এটা একটা ইস্যু, এই ইস্যু নিয়ে উনি যেহেতু কাজ করতে চাচ্ছেন, বাট শিক্ষা একটা বড় ইস্যু এবং দুর্ভাগ্যজনকভাবে হলো শিক্ষা সংস্কার নিয়ে কোনো কাজ হয়নি। মানে তখন যে সংস্কার 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 শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় না, যেখানে যেখানে সংস্কার দরকার সেখানে কিন্তু কোনো কাজ নেই। খালি রাজনৈতিক সংস্কার করতে হবে যাতে ক্ষমতার ভাগাভাগি করা যায়, এবং ক্ষমতার ভাগাভাগি করলে অনেকের অনেক ধরনের লাভ হবে। তো শিক্ষা সংস্কার একটা বড় ইস্যু এবং এটা করতে হবে। উনি অলরেডি এতে কিছু আলোকপাত করেছেন, কিন্তু সেখানে মূল সমস্যা হলো যে আমাদের তো নানান শিক্ষা ব্যবস্থা। আমার সাধারণ প্রাইমারি স্কুল আছে, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমাদের বেসরকারি স্কুলও আছে, একই কারিকুলাম নিয়ে পড়ে, বাট আমার কারিকুলাম নিয়ে পড়ে না, কিন্ডারগার্টেন, ডিফারেন্ট কারিকুলাম। আমাদের শহরে তো দেশে তো অনেক ইংরেজি কিন্ডারগার্টেন আছে, তো সেগুলো আছে। তার পাশাপাশি মাদ্রাসা আছে, ইবতেদায়ী মাদ্রাসা আছে, মক্তব আছে, ইসলামী ক্যাডেট ইনস্টিটিউট কলেজ আছে। তো আপনি এই পুরো শিক্ষা ব্যবস্থাকে আপনি একটা জাতীয় কারিকুলামের মধ্যে আনতে হবে, যে নামেই হোক, যাদের যাদের দিয়ে আপনি শিক্ষা চালাতে চান ঠিক করেন, কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট কারিকুলাম ফলো করতে হবে এবং কারিকুলামের বাইরে নতুন অনেক কিছুই তারা যোগ করতে পারেন। কিন্তু এই কারিকুলামটা ওইখানে আমাদের বড় ধরনের কাজ আছে। ওই কাজটা যদি আমরা করি এটা সময় লাগবে। এখন হয়তো আপনি এই যে কিছু কিন্ডারগার্টেন বাতিল করে দিলেন, আবার কিছুদিন পরে দেখা যাবে রাজনৈতিক বিবেচনা চাপের কারণে আপনি আবার চালু করে দিলেন। এগুলো করা হয়নি একেবারে এরকম না, মাঝে মাঝে করা হয়, বন্ধ করা হয়, আবার চালু হয়ে যায়। এবং চালু হয়ে যায় মানে নানান কারণে। এটা হচ্ছে যেটা বললেন যে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেখানে যে সুবিধাগুলো আছে সেই সুবিধাবঞ্চিত মানুষের জন্যই প্রাইমারি স্কুল। তো সুবিধাবঞ্চিত মানুষের বাইরে যে কিছু সুবিধা আছে, মানুষের যে কিছু উন্নতি হয়েছে, আয় উন্নতি হয়েছে, ইভেন এ রিক্সা পুলার তার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে সে কিন্তু এখন প্রাইমারি স্কুলে পাঠাতে চায় না, সে একটা কিন্ডারগার্টেনে তার ছেলেকে পাঠাতে চায়। একটা ড্রেস আছে, ওখানে নাস্তা দেয়, পয়সা বেশি লাগে কিন্তু সে তো ইনকাম করতেছে। শুধু ওটার একটা ডিম্যান্ড সৃষ্টি হয়ে গেছে। ডিম্যান্ড সৃষ্টি হওয়ার জন্য ব্যাঙের ছাতার মতো কিন্ডারগার্টেন গড়ে উঠতেছে, যেগুলো আমাদের পুরা শিক্ষা ব্যবস্থার সাথে যায় না। ওখান থেকে বের হয়ে কোথায় যায় এটা তো গবেষণার বিষয়। ওখান থেকে ওটা তো 3, 4, 5 পর্যন্ত পড়ে, তারপরে কি, তারপরে তো আপনাকে জুনিয়র স্কুলে বা হাই স্কুলে আসতে হবে, হাই স্কুলের পরে আপনাকে কলেজে আসতে হবে। তো পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার স্কোপ আছে। এটা শুরু করতে হবে এবং একসাথে শুরু করতে হবে। এটা ওই যে আপনি পার্ট বাই পার্ট অল্প অল্প করে খামচি দিয়ে যদি কিছু কাজ করেন, শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, কিন্তু ফাইনালি কাজ হবে না। সুতরাং আপনি শিক্ষানীতি, শিক্ষা কারিকুলাম, শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কাজ করার আছে, সেদিকে সরকারকে মনোযোগী হতে হবে। এটা একটু সময় নিয়ে কাজটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান এবং অধ্যাপক ডক্টর হাসনাত আলী, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জেডএসআরএম দেশ সাম্প্রতিক কাজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।